পশ্চিমবঙ্গের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন প্রশ্ন সহজপাঠ বই থেকে জেনে নেব। সহজপাঠ দ্বিতীয় ভাগ, বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। আচ্ছা, এই বইটি কোথায় পাবেন? এই বইটি প্রাথমিক শ্রেণীর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে দেওয়া হবে। এই বইটি প্রথম 1337 বঙ্গাব্দে জগদানন্দ রায়, আবার বলি জগদানন্দ রায় প্রথম প্রকাশ করেন। বইটি সাদা কালো কেন? কারণ অতীতের স্মৃতি মনে রাখার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথকে বিশেষ স্মরণ এবং শ্রদ্ধা প্রকাশ করার জন্য। অবশেষে বইটির মৌলিকত্ব বজায় রাখতে বইটির পাতাগুলি সাদা এবং কালো। বইটি প্রথম মুদ্রণ করা হয় 2012 সালের ডিসেম্বর মাসে। কেন? কারণ রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ উপলক্ষে বইটিকে আমরা ফিরে পেয়েছি, তাই। এই বইটির দ্বিতীয় শ্রেণীর মানে সহজপাঠ দ্বিতীয় খণ্ড, বইটির বিশেষত্ব হলো বইটিতে একার এর বদলে জফলা আকার মানে দেই থেকে দেয় এই রকম উচ্চারণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে কিছু সংশোধন করা হয়েছে। আর সহজপাঠ বইটির আকার, বিন্যাস, উপস্থাপনা প্রভৃতি বিশ্বভারতী সংস্করণকে অনুকরণ করা হয়েছে। বর্তমানে বিশ্বভারতী সংস্করণটি রবীন্দ্র পরিকল্পিত অবয়ব। হ্যাঁ, এইখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আগে জেনে নিই, তারপর বইটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর যে কোনো কবিতা আসতে পারে। আজ আমরা দ্বিতীয় খণ্ড আলোচনা করছি, তাই দ্বিতীয় খণ্ডের যে কোনো একটি কবিতা আলোচনা করো বা কবিতা বলো। আর কি আসতে পারে? কত সালে ছাত্রছাত্রীদেরকে প্রথম বিনামূল্যে এই বইটি দেওয়া হয়? 1969 সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে দেওয়া হয়। আর কি আসতে পারে? যে হ্যাঁ, 4টি শহরের নাম বলো। উর্সী নদী কোথায় রয়েছে? বক্সিগঞ্জ কোথায় অবস্থিত? এটির তীরে অবস্থিত নদীটির নাম কি? আর কি আসতে পারে? আর আসতে পারে বিভিন্ন ছোট ছোট প্রশ্ন, যেমন কারা ঘরের মধ্যে এসে ঘর নষ্ট করছে? 3টে শালিকের ছবি গল্পে বা কবিতায় বর্ণনা করা রয়েছে 3টে শালিকের ছবি, কিন্তু এখানে 2টো শালিকের ছবি কেন? কারণ একটি শালিক ছাত্রছাত্রীদের মনে বিচরণ করবে, তাই। আর প্রশ্ন আসতে পারে মতিবিল সম্পর্কে। উর্সী নদী কোথায় রয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি শহরের নাম, সেটি হলো লাহোর, যেটি বর্তমানে পাকিস্তানে রয়েছে। আর কি আসতে পারে? শুশ্রূষা বানান কি? তালবাস্যয় হস্যু, তালবাস্যয় রফলা দীর্ঘ, পেটকাটাস্যয় আকার। আরও এভাবে আরও প্রশ্ন আলোচনা করতে পারি। যাই হোক, শেষে আরও যদি থাকে কিছু আলোচনা করব। হ্যাঁ, অঞ্জনা নদী কোথায় অবস্থিত? বর্তমানে এটি নদিয়া জেলায় অবস্থিত। আর এটি প্রায় গেঁজে যাচ্ছে বা এটি অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, এরকম প্রশ্ন আসতে পারে। যাই হোক, আমরা এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। প্রথমেই রয়েছে সংসার বাবু, আর রয়েছে বংশুর ছাতা মাথায় কোথায় যাবেন, মহারাজ হংসরাজ সিংহ। দ্বিতীয় পাঠে রয়েছে আদ্যনাথ বাবু। তৃতীয় পাঠে মানে দ্বিতীয় পাঠেরই একটা অংশ কবিতা রয়েছে, সেটা হলো হাট কবিতাটি। হাট কবিতা থেকে অনেক প্রশ্ন আসতে পারে। বক্সিগঞ্জ কোথায় অবস্থিত? কী বারে হাট বসে? কী কী বিক্রি হয়? হাট কাকে বলে? এই প্রশ্নটাও আসতে পারে। তৃতীয় পাঠে
কী বার জঙ্গল সাফ করার দিন? আমরা সবাই জানি মঙ্গলবার। এখানে কিন্তু যুক্তবর্ণ সম্পর্কে প্রচুর জানা যায়। দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের যে বইটা, সেটা থেকে যুক্তবর্ণ সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে জানা যায়। আর পঞ্চম পাঠে রয়েছে এছাড়াও চতুর্থ পাঠে রয়েছে চন্দননগর থেকে আনন্দবাবু। পঞ্চম পাঠে রয়েছে বর্ষা নেমেছে গরমি আর নেই। এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। শিলং পর্বতটি কোথায় অবস্থিত? মেঘালয় রাজ্যে অবস্থিত। কর্ণফুলী নদীটি কোথায় অবস্থিত? এটি 161 কিমি দীর্ঘ একটি বাংলাদেশের নদী, যেটি ভারতের থেকে সৃষ্টি হয়েছে, মেঘালয় রাজ্য থেকে। আর কর্তাবাবুর সঙ্গে কে চলেছেন? হারতালি তুর্কি মিয়া। এরপর একটি কবিতা রয়েছে, সেটা হচ্ছে ওইখানে মা পুকুর পাড়ে, খুব ভালো কবিতা। এবারে উশ্রী নদী আসতে পারে। উশ্রী নদী বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কারমাটার রেল স্টেশনটি কোথায় অবস্থিত? এটি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ে রয়েছে, এটাও ঝাড়খণ্ডে অবস্থিত। আরও জায়গা রয়েছে, ত্রিবেণী, সাঁতরাগাছি, সব জায়গা রয়েছে। সপ্তম পাঠে শিশোরকে বলো শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়। এখানে আর একটা অংশ, আমি যে রোজ সকাল হলেই কবিতা রয়েছে। অষ্টম পাঠে রয়েছে আরমানির গির্জের কাছে আপিস। নবম পাঠে রয়েছে বৃষ্টি নামলো দেখছি। এর সাথে একটি কবিতা রয়েছে, সেদিন ভোরে দেখি ওঠে। এই কবিতাটির একটি অংশ, 3টে শালিক ঝগড়া করে। 3টে শালিকের মধ্যে আর একটা শালিক গেল কথায়, আগেই আমরা আলোচনা করেছি। 2টি কাল্পনিক পাখি, ব্যঙ্গমা আর ব্যঙ্গমেরে। দশম পাঠে রয়েছে এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে। এখানে একটা অংশ, আকাশ পারে পূবের কোণে। একাদশ পাঠে রয়েছে ভক্তরামের নৌকো। শক্তিবাবু কাঠুরিয়া, শক্তিবাবু চাকর হচ্ছে আক্রম, এরা বনে হারিয়ে গিয়েছিল। তারপরের কবিতা একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি। এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। কলকাতা কিভাবে চলে? নড়িতে নড়িতে চলে। অজগর সাপ কিসের মতো? অজগর সাপ কে যাচ্ছে? সাপের মতো কে যাচ্ছে? রাস্তা চলেছে। হাওড়া ব্রিজের সাথে কিসের তুলনা করা হয়েছে? মস্ত একটা বিচের তুলনা করা হয়েছে। এরকম আলোচনা হয়। এই কবিতায় কিন্তু 4টে শহরের নাম আছে, কলকাতা, আগ্রা, বোম্বাই, দিল্লি। আর একটি প্রতিবেশী রাষ্ট্র এইমাত্র বললাম, যেটা লাহোর, এই কবিতাতেই বর্ণনা করা রয়েছে। বিশ্বম্বরবাবুর বাড়ি হচ্ছে গুপ্তিপাড়াতে। এর একজন শক্তিশালী চাকর ছিল, সেটা হচ্ছে শম্ভু, যিনি ভল্লুকের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এবং যখন ডাকাতেরা আক্রমণ করেছিল তখন ডাকাতদেরকে ঘায়েল করেছিল। স্টিমার আসিছে ঘাটে, এই কবিতাটা রয়েছে, ভালো কবিতা। পরের রয়েছে দ্বাদশ পাঠে উদ্ধব মণ্ডল, জাতিতে সদ্গোপ। পেয়াদা আসতে পারে। পেয়াদা মানে একজন চাকরের মতো। আরদালি কথার অর্থ হল পেয়াদা। আর রয়েছে যৌতুক মানে উপহার। শেষের একটি কবিতা রয়েছে অঞ্জনা নদী তীরে, যেটি বর্তমানে নদিয়া জেলায় অবস্থিত। সহজপাঠ বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আসলে এটি সহজ নয়, সহজ করে পড়া যায়, কিন্তু এর বিষয়বস্তু জানতে গেলে শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে আরও জ্ঞান অর্জন করতে হবে এবং আরও এর সম্পর্কে গভীর ধ্যান ধারণা প্রয়োজন।